Assalamu alaikum, dear students. How are you? Hope you are fine and doing whatever is necessary to keep yourself safe, sound, hale, and hearty. Because this is a very emergency situation going on all over the world. So you have to maintain all the rules and regulation regarding health. Today I am going to conduct my first class, most probably my first class. The subject matter is paragraph writing. So you have already heard about the term paragraph. Paragraph is a kind of composition. What kind of composition paragraph is? Sometimes when you hear about paragraph or you are provided with a question to write a paragraph on a given topic, you think about it. So what is the paragraph? So before writing a paragraph or before having some sound knowledge on paragraph, you have to know few things which is related to grammar or syntax. So four things you need to know. You just look at the screen. The headline is paragraph writing, parts of speech, number, articles, tense. আমরা আসলে কেন এই চারটি জিনিস আমাদের জন্য কেন জরুরি একটি প্যারাগ্রাফকে বোঝার জন্য? তার আগে যদি আমি বলি বাংলায় যে প্যারাগ্রাফ দুই ধরনের হতে পারে। একটি কম্পোজিশনের মধ্যে একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে, যেটাকে আমরা প্যারা বলি। আবার প্যারাগ্রাফ একটি ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটি বিষয়ের উপরই হতে পারে। অর্থাৎ একটি লং কম্পোজিশনের পার্টও হতে পারে প্যারাগ্রাফ, আবার নিজে নিজে একটি স্বয়ংসম্পূর্ণ কম্পোজিশন হতে পারে বা রচনা হতে পারে, যেটাকে আমরা বাংলায় বলি। কম্পোজিশনের বাংলা হচ্ছে রচনা। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে তাহলে দেখবা পার্টস অফ স্পিচ, যেখানে আমরা জানি পার্টস অফ স্পিচ কি, সেখানে যদি আমরা সিম্পলি নাউনের কথাই ধরি তাহলে নাউনের ক্ষেত্রে তোমরা দেখবা যে সেখানে অনেক ধরনের বিষয় নাউনের সাথে রিলেটেড আছে। তাহলে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ, যেমন একটি নাউন অ্যাডভার্ব হতে পারে, একটি নাউন থেকে আমরা অনেক কিছু পেতে পারি, অ্যাডজেক্টিভ পেতে পারি। তো সে কারণে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কোন ক্ষেত্রে কোনটা অ্যাডজেক্টিভ হচ্ছে বা অ্যাডভার্ব হচ্ছে এগুলো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। সেজন্য সবচেয়ে ভালো আমি মনে করি তোমাদের অবশ্যই একটি অক্সফোর্ড ডিকশনারি কিনে নিতে হবে। সেটি যদি থাকে তোমাদের, তাহলে যে কোনো একটি পার্টস অফ স্পিচ যখন তোমরা ব্যবহার করবা, অর্থাৎ তুমি নাউন ব্যবহার করবা না ভার্ব ব্যবহার করবা না অ্যাডভার্ব ব্যবহার করবা না অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, সেক্ষেত্রে তুমি অত্যন্ত ভালো এবং সম্যক জ্ঞান তুমি লাভ করতে পারবে। নাম্বার অবশ্যই আমাদের, এটা তো আমাদের একটি, যদি আমরা যদি এটা না জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না, অথবা কোন ধরনের নাম্বার, তাহলে আমাদের ভুল হতেই পারে। আর্টিকেলসটা অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে সেটি ব্যবহার করতে হবে। এবং টেন্স আমরা জানি যে টেন্সের আমরা 12টা টেন্সের কথা আমরা বলি, এছাড়াও আমাদের কন্ডিশনাল টেন্সও আছে। তো সমস্ত টেন্সগুলো সময় আমাকে ধারণা থাকতে হবে। তো সবকিছু মিলেই কিন্তু আমরা সেন্টেন্স আমরা তৈরি করি, এগুলো নিয়েই আমরা সেন্টেন্স তৈরি করব। এবং আমাদেরকে আরেকটি কথা আমরা না বললেই নয় যে অ্যাক্টিভ এবং প্যাসিভের যেন আমরা আমাদের জন্য আমাদের ধারণা থাকে যে আমরা অ্যাক্টিভেই লিখবো অথবা প্যাসিভ ভয়েস ব্যবহার করে আমরা লিখবো। যেমন আমরা কিন্তু কখনই বলতে পারি না দ্য কলেজ ইজ ক্লোজ, সরি দ্য কলেজ ক্লোজেস। আমরা আমাদেরকে সবসময় বলতে হয় এরকম দ্য কলেজ ইজ ক্লোজ। অথবা নিউজ পেপার পাবলিশেস আমরা কখনই বলতে পারি না, আমাদেরকে বলতে হয় দ্য নিউজ পেপার ইজ পাবলিশ। তেমনি ভাবে আমরা ভাব বাচ্চে অনেক সময় আমরা অনেককে সরাসরি ভাবে কোনো কাউকে দোষারোপ না করে আমরা কিন্তু ভাব বাচ্চে কথাটা বলতে পারি, আমরা বাতাসের কথাটা ছেড়ে দিতে পারি যদি আমি একটু অন্যভাবে বলি। তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করি। তাহলে এগুলো যখন আমাদের একেবারেই দখলে চলে আসবে তখনই আমরা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং এর জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত বলে মনে করতে পারবো। এখন আমরা চলে যাই মিনিং অফ দ্য টার্ম প্যারাগ্রাফ।
the term paragraph has been derived from the Greek word, অর্থাৎ এটি চয়ন করা হয়েছে একটি গ্রিক ওয়ার্ড থেকে, যা হচ্ছে প্যারাগ্রাফোস। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও এবং তোমরা নোট ডাউন করে নাও। এবং সেটার মানে হচ্ছে সাইড রাইটিং বা রাইটিং অ্যালং সাইড, অর্থাৎ পাশাপাশি লেখা অথবা বরাবর লিখে যাওয়া, মানে যদি আমি বাংলায় বলতে চাই। But today the term refers to different senses and meanings. The meaning of paragraph depends mainly on its use and application. এখানে একটু মিস্টেক আছে, এসটা হবে না, তো এখানে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আসলে মানেটা কি? অ্যাপ্লিকেশনটা কি? আমরা বারবারই বলি যে অ্যাপ্লিকেশন মানে আমরা যে কারো কাছে কোনো আবেদন করছি তা কিন্তু নয়, অর্থাৎ এটি প্রয়োগ হয়েছে কিনা, অ্যাপ্লিকেশনটা যে প্রায়োগিক হয়েছে কিনা জিনিসটা, হ্যাঁ, আমরা ঠিক সঠিকভাবে প্রয়োগ করতে পারছি কিনা, আইদার ইজ অ্যাপ্লাইড অর নট সাকসেসফুলি। তাহলে এবং সেটা আমরা কি করব, আমাদের এখানে বলা হচ্ছে যে হাউ দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাপ্লাইড ফর সামথিং পার্টিকুলার ফর পারপাস, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কোনো একটি বিষয়ের ক্ষেত্রে আমরা যে রচনাটা আমরা লিখছি, যে কম্পোজিশনটা আমরা লিখছি, যে শর্ট কম্পোজিশনটা, সেটি আসলে সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা আমাদের এই সেন্টেন্সগুলো। হ্যাঁ, আবার যেই জন্য আমরা করছি, যে পারপাসেস, হ্যাঁ, অর সাম পারপাসেস, মানে যেই জন্য করছি সেই জন্য এটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট পেজে, সেটা হচ্ছে ডেফিনিশন। ডেফিনিশনটা আসলে কি? ডেফিনিশনটা খুব সহজভাবে যদি আমরা বলতে যাই যে প্যারাগ্রাফ ইজ এ কম্বিনেশন অফ সেন্টেন্সেস পুট ইন আ সিস্টেমেটিক অর্ডার। তাহলে এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কম্বিনেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেখানে অনেক ধরনের সেন্টেন্স থাকবে। আর সেকেন্ডটা হচ্ছে যে সেটাকে আমরা কিভাবে রাখবো, সেগুলোকে আমরা কিভাবে রাখবো সিস্টেমেটিক অর্ডার। অর্থাৎ আমরা যেরকম জামলিং থাকে, যেরকম অনেক সময় আমাদেরকে দেওয়া থাকে, আমাদেরকে বলা হয় যে তুমি এটি নিয়ে একটি প্যারাগ্রাফ তৈরি করো অথবা একটি গল্প তৈরি করো, স্টোরি তৈরি করো। তাহলে আমাদেরকে যাই আমরা করি না কেন, আমাদেরকে সেখানে ঘটনার পরম্পরা থাকতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ একটা যেন মানে ধারাবাহিকতার জন্য নষ্ট না হয়, অথবা যুক্তিযুক্ত কারণ যদি সেখানে থাকে কোনো কিছু, হ্যাঁ, সেগুলো যেন যথাযথভাবে আমরা যেন পরপর যেন বসিয়ে দিতে পারি, সেটি হচ্ছে এখানে সিস্টেমেটিক অর্ডার বোঝাচ্ছে। এরপর আমরা যদি ব্যাখ্যায় যাই, তাহলে আমরা দেখবো যে ইন আদার ওয়ার্ডস আ প্যারাগ্রাফ ইজ আ ডিস্টিংক্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট সেকশন অফ এ পিস অফ রাইটিং, যে কথা আমি বলছিলাম যে ইট ক্যান বি এ লং স্টোরি। হ্যাঁ, তার ভিতরে আমাদের স্বতন্ত্র এবং স্বাধীন যে অংশটি থাকবে কোনো একটি বিষয়, সেখানে একাধিক বিষয় থাকতে পারে। হ্যাঁ, যেমন আমাদের যদি কোনো বন্যা নিয়ে আমরা যদি কোনো রচনা লিখি, সেখানে বন্যার কারণ থাকতে পারে, ফলাফল থাকতে পারে, বর্তমান অবস্থা থাকতে পারে, ত্রাণ কার্য বিতরণের পরিস্থিতির বিবেচনা থাকতে পারে, সমস্ত কিছু কিন্তু তখন আমরা আলাদা আলাদা করে প্যারাগ্রাফ লিখবো। সেক্ষেত্রে আমাদেরকে তখন ওই যে কথাটা আসছে ডিস্টিংক্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট সেকশন থাকতে হবে প্রত্যেকটা বিষয়ের উপরে। According to the Oxford Advanced Learners Dictionary, paragraph is a distinct section of piece of writing, যেটা আমরা reiterate করছি, আবারও পুনরাবৃত্তি করছি, usually consisting of several sentences dealing with a single theme. তাহলে এই যে বিষয়, থিমটা এখানে বিষয়, একটি সিঙ্গেল বিষয় থাকবে সেখানে, তার উপরে আমরা কিছু আমরা বাক্য লিখবো, সেটাই এখানে বোঝানো হচ্ছে। আবার আমাদের অ্যাকর্ডিং টু দা ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, প্যারাগ্রাফ ইজ এ শর্ট পার্ট অফ এ টেক্সট। তাহলে যে কোনো একটি টেক্সট বলতে এখানে আসলে কম্পোজিশনের কথা বোঝানো হচ্ছে, টেক্সট বলতে বিশাল বইয়ের কথা এখানে বোঝানো হচ্ছে না। আমাদের বিভিন্ন শব্দ বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, অনেক সময় আমরা কনফিউজ হয়ে যেতে পারি। তো এখানে বলছে শর্ট পার্ট অফ এ টেক্সট, এখানে টেক্সট বলতে বোঝাচ্ছে সামথিং উইচ ইজ টেক্সচুয়াল, অর্থাৎ আমাদের এখানে কোনো একটা কম্পোজিশনের কথা এখানে বলা হচ্ছে, কনসিস্টিং অফ অ্যাট লিস্ট ওয়ান সেন্টেন্স অ্যান্ড বিগিনিং অন এ নিউ লাইন। তাহলে আমাদের একটা সেন্টেন্স দিয়ে আমাদের সেটা হতে পারে, এবং সেটি একটি শুরু করতে হবে একটি নতুন লাইনে। এই লাইনের ব্যাপারটা আমরা পরবর্তীতে বলছি, যে এই যে লাইনটা আমরা কিভাবে শুরু করবো, নিউ লাইনটা, সেটা আমরা পরবর্তীতে বুঝবো। তার আগে আমরা আরেকটি ডেফিনিশনে চলে যাই, থার্ড ডেফিনিশনে। সেটা কে গ্রিনবার্গ বলে একজন ব্যক্তি, দ্য অ্যাডভান্স রাইটার বুক 2-তে তিনি লিখেছিলেন। সেটা হচ্ছে মোস্ট প্যারাগ্রাফস আর পার্ট অফ আ লঙ্গার পিস অফ রাইটিং। তাহলে বেশিরভাগ প্যারাগ্রাফই হচ্ছে কি, যে বড় ধরনের লেখার অংশ। Some are quite short, some are long. কোনগুলি সত্যি সত্যি ছোট হবে প্যারাগ্রাফগুলো, কোনগুলো লম্বা, এবং some stand alone as a complete composition। অর্থাৎ এই যে কম্পোজিশনটাকে আমরা যে একটি সার্থক রূপ দিতে যাচ্ছি, সেই সার্থক রূপের ক্ষেত্রে এই প্যারাগ্রাফটি একটি বিশেষ ভূমিকা পালন করবে।
তাহলে সেখানে একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে, আমরা বুঝেই যাচ্ছি। আচ্ছা, এখন আমরা আসি আরেকটি সংজ্ঞা। একটি বইয়ের নাম, সেটি হচ্ছে আ কলেজ হ্যান্ডবুক, এবং সেখানে প্যারাগ্রাফকে ডিফাইন করা হয়েছে, লজিক্যালি ডিফাইন করা হয়েছে এভাবে যে প্যারাগ্রাফ ইজ ইউজুয়ালি এ ব্লক অফ সেন্টেন্সেস set up by spacing and indentation at the beginning. তাহলে আমাদের সেন্টেন্সগুলোকে আমরা সেট করতে হবে, কিন্তু শুরুতে একটা কি থাকতে হবে, একটি শব্দ, এখানে স্পেশাল শব্দ ইউজ করা হয়েছে। এখানে আরেকটি ব্যাপার মিসিং হয়ে গেছে, সেটা তোমরা প্যারাগ্রাফের আগে এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিলেই হবে। আমরা যখন সাধারণত কোনো উদ্ধৃতি কারো দেই, সরাসরি বলি না যে উনি বলছে, সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করতে পারি। আর যদি আমরা সরাসরি কারো বক্তব্য দেই কোনো ব্যক্তি দিয়ে, সেক্ষেত্রে আমরা যেটা আমরা দেখেছি যে ডিরেক্ট স্পিচে আমরা যেটা সেখানে দুটো আসলে কমা মতো আমাদের দিতে হয় উপরে। তো এখানে তোমরা একটি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে প্যারাগ্রাফ আগে দিবা। প্যারাগ্রাফ ইজ ইউজুয়ালি এ ব্লক অফ সেন্টেন্সেস। এখানে ব্লক বলতে তো আমরা জানি ব্লক করা মানে বাধা দেওয়া, হ্যাঁ, অথবা ব্লক মানে হচ্ছে বার, অনেক কিছু হতে পারে। কিন্তু এখানে ব্লক মানে হচ্ছে ম্যাস। ম্যাস মানে হচ্ছে একসাথে অনেকগুলো আসলে বাক্য এখানে থাকবে, এটি এখানে বোঝানো হচ্ছে। এবং সেট অফ, সেগুলোকে কিভাবে সন্নিবেশিত করা হবে, সেগুলোকে একটি স্পেসিং দিতে হবে লাইনের শুরুতে, অর্থাৎ প্যারাগ্রাফের শুরুতে, অর্থাৎ একটি শব্দের জায়গা খালি রাখতে হবে আমাদের। এবং এইটা কি বলা হচ্ছে, ইনডেন্টেশন। অর্থাৎ ইনডেন্টেশন যদি তুমি না দাও, কোনো কারণে মিস করে যাও, তাহলে কিন্তু বোঝা যাবে না যে এটি একটি নতুন প্যারাগ্রাফ। সুতরাং ইনডেন্টেশন এটি পাংচুয়েশনের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। at the very beginning, spacing of indentation is necessary. You write down a successful or appropriate or an appropriate paragraph. আচ্ছা, though commonly part of an essay, উনি বলছেন যে সাধারণভাবে একটি প্যারাগ্রাফ একটি এসের পার্ট হতে পারে। It can and sometimes does serve an essay in its own right. কখনো কখনো এটি কিন্তু একটি এসের, আমরা যেটা বলি, আমরা সাধারণত বলি যে রাইট এন এসে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে a paragraph can replace an essay, অর্থাৎ একটি প্যারাগ্রাফ কিন্তু একটি এসেকেও রিপ্লেস করতে পারে। অর্থাৎ আমরা যদি একটু শর্ট এসে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে উই ক্যান কল ইট প্যারাগ্রাফ। তাহলে আমরা একেবারেই ফাইনালি আমাদের কিছু কনক্লুডিং ডেফিনিশনে আমরা যদি চলে যাই, তাহলে আমরা কি দেখবো, আ প্যারাগ্রাফ ইজ ওয়েল ক্যালকুলেটেড এন্ড ওয়েল অর্গানাইজড পিস অফ রাইটিং। তাহলে এখানে ক্যালকুলেটেড মানে গণনা না, এখানে মানে হচ্ছে যে যুক্তি গ্রাহ্য হইতে হবে, হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটি শব্দ চয়ন, অলঙ্করণ, আভরণ, যেটা আমরা বলি না কেন, হ্যাঁ, যেটি আমরা ইংরেজিতে বলি ফিগার্স অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ফিগার্স অফ স্পিচ, আর্টিকেল, হ্যাঁ, এবং আমাদের কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন যদি আমাদের দরকার হয়, প্রত্যেকটা জিনিসকে আমরা যুক্তিযুক্তভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, হ্যাঁ, এবং সেটাকে আমরা বলছি ওয়েল ক্যালকুলেটেড। আর ওয়েল অর্গানাইজড বলতে এখানে কি বোঝাচ্ছে, ওয়েল অর্গানাইজড মানে হচ্ছে যে আমাদেরকে সেখানে অবশ্যই ঘটনা পরম্পরা থাকতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে। আচ্ছা, ইট ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স একটা সেন্টেন্সের সাথে তাদের সংযুক্তি থাকতে হবে, হুইচ ডিল উইথ এ সেন্ট্রাল আইডিয়া, এবং সেখানে একটি কেন্দ্রীয় ধারণা থাকতে হবে। ইটস রাইটার হ্যাজ টু প্রডিউস ইট উইথ কেয়ার ইন স্পিচ। তাহলে যিনি প্যারাগ্রাফ লিখবেন, তিনি অসম্ভব যত্ন সহকারে এটি লিখবেন এবং তিনি দক্ষতার পরিচয় দিবেন। এই দক্ষতাটা কি, সিনট্যাক্স ব্যবহারের ক্ষেত্রে যে দক্ষতা, মেইনলি এই দক্ষতা এখানে বোঝানো হচ্ছে। সো ফাইনালি we can define paragraph in the following way. A paragraph is a well calculated and well organized short piece of skillful writing dealing with a central idea or a single thing on a particular topic. তাহলে বোঝাই গেল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে একটি সিঙ্গেল থিং, একটি বিষয়, একক বিষয় থাকবে, অথবা একটি সুনির্দিষ্ট বিষয় থাকতে হবে। সো আ প্যারাগ্রাফ হ্যাজ এ সিস্টেমেটিক বিগিনিং। তাহলে তিনটে জিনিস আমাদের থাকবে, একটি সিস্টেমেটিক বিগিনিং থাকবে, আ মিডল থাকবে, and a conclusion. Later on we will discuss about in detail. পরবর্তীতে আমরা আমাদের, this is our first lecture on paragraph. Second lecture আমরা কিন্তু এই জিনিসটাকে আরো in detail দিয়ে আমরা বর্ণনা করব। আচ্ছা, এখন আমরা চলে যাই যে ফিচার্স অফ প্যারাগ্রাফ আসলে কি। হ্যাঁ, ফিচার্স যদি আমরা বলি অবয়ব, একটি প্যারাগ্রাফের অবয়ব আসলে কিভাবে আমরা তৈরি করবো যদি আমরা বলি সেটা। প্যারাগ্রাফ ইজ আ বেসিক ইউনিট অফ কম্পোজিশন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, একটি কম্পোজিশনের বেসিক ইউনিট হচ্ছে প্যারাগ্রাফ।
তাহলে আমাদের কি থাকতে হবে? প্যারাগ্রাফ ক্যান বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট পিস অফ রাইটিং, এটি একটি স্বাধীন অংশ হতে পারে যে কোনো ধরনের লেখনী। ইট ইজ আ পার্ট অফ আ লঙ্গার কম্পোজিশন, যেটা আমরা বারবারই বলেছি যে বিশাল একটি রচনার অংশ হতে পারে। ইট ইউজুয়ালি ডিলস উইথ এ সিঙ্গেল ইভেন্ট ডেসক্রিপশন, আইডিয়াস এটসেট্রা। তাহলে একটি সিঙ্গেল ইভেন্ট, ঘটনা অথবা বর্ণনা অথবা ধারণা নিয়েই নর্মালি আমরা বা কমনলি আমরা একটি প্যারাগ্রাফ লিখি। ইটস ফার্স্ট সেন্টেন্স স্টার্টস অন এ নিউ লাইন, যেটি আমরা বলেছিলাম যে ইনডেন্টেশন, স্পেসিং থাকতে হবে, স্পেসিং অফ ইনডেন্টেশন ইজ নেসেসারি। ইট মে কনসেন্ট্রেট অন এ স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার, তাহলে আমাদের এটি কেন্দ্রীভূত হইতে হবে একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে। It may deal with one particular point or aspects of the subject presented. তাহলে একটি পয়েন্ট যদি আমরা বলি যে আমরা যখন একেবারেই সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ের উপরেই আমরা মনোযোগ দিই, সেটাকে আমরা বলি পয়েন্ট। এবং আমরা আসপেক্ট, আমরা যদি বলি আসপেক্ট মানে হচ্ছে আকার, আকৃতি, অবয়ব, যাই আমরা বলি না কেন। এবং যে সাবজেক্টটা আসলে আমরা দিতে যাচ্ছি সেটির পার্টিকুলার পয়েন্ট অর আসপেক্ট থাকতে হবে, অর্থাৎ আমরা যেন সেটি আসলে স্পোরাডিক্যালি, যদি আমরা বলি যে বিচ্ছিন্নভাবে আমরা দিতে পারবো না, আমাদেরকে সেই পয়েন্টের মধ্যে স্টিক করতে হবে। কিরকম? ধরো আমাদেরকে বলা হচ্ছে যে একটি নদীর বর্ণনা দেওয়ার জন্য, তো নদীতে যা যা আছে আমরা বর্ণনা দিতেই পারি। নদীর পাড়ের বর্ণনা আমরা দিতে পারি, কারণ নদীর পাড়ের সাথে আমাদের ভূমিক্ষয় জড়িত। কিন্তু আমরা যদি সেই নদীর বর্ণনা দিতে গিয়ে সেই নৌকা চলছে, মাঝি যাচ্ছে, হ্যাঁ, সেখানে দেখা গেল যে একটি নৌকা চলছে, সেখানে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে কেউ মাঝি রান্না করছে, কেউ মাছ ধরছে, নদীতে কতটুকু ঢেউ আছে, হ্যাঁ, অথবা নদীতে জোয়ার চলছে নাকি ভাটা চলছে, সেগুলো আমরা না দিয়ে আমরা নদীর পাড়ের বর্ণনা দিতে গেলাম, যে পাড় ভেঙে যাচ্ছে, গাছপালা পড়ে যাচ্ছে, দিতে 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 আমরা গ্রামের দিকে চলে গেলাম। হ্যাঁ, এবং সেখানে আমরা গ্রামের কৃষক ধান লাগাচ্ছে, সেখানে কেউ গরু বা মহিষ দিয়ে সেখানে জল বা মাঠে মারাই করতেছে, এই ধরনের বর্ণনা কিন্তু আমরা তখন দিতে পারবো। তাহলে এখানেই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে পার্টিকুলার পয়েন্ট এন্ড অ্যাসপেক্ট অফ দ্য সাবজেক্ট প্রেজেন্টেড। তাহলে এই পার্টিকুলার পয়েন্ট এবং সাবজেক্ট অথবা পয়েন্ট অফ অ্যাসপেক্ট কেন আসলে আমাদের জরুরি? জরুরিটা হচ্ছে যে বিকজ আমাদের লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন আছে, আমাদের ওয়ার্ডস লিমিটেশন আছে। আমাদেরকে বলা হবে যে 150 ওয়ার্ডের মধ্যে তুমি প্যারাগ্রাফটা লিখতে। হ্যাঁ, আসলে একটি সাকসেসফুল প্যারাগ্রাফ বলা হয় যে স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ বলা হয় 150 ওয়ার্ডস। তাহলে 150 ওয়ার্ডস আমরা যদি 200-250 ওয়ার্ড আমরা দিয়ে দিই, ভাবি যে আমরা লিখতে থাকি, তাহলে এক্সামিনার কিন্তু বুঝে যাবে যে হি ইজ এক্সিডিং। অ্যাট লিস্ট তুমি 150 ওয়ার্ডস লিখতে গিয়ে 175 ওয়ার্ড পর্যন্ত তুমি লিখতে পারো, এক্সামিনার চোখে ধরা পড়বে। কিন্তু 200 ওয়ার্ড যদি তুমি লিখে ফেলো, তাহলে এক্সামিনার বলবে যে অতি পাণ্ডিত্য দেখাচ্ছে, বিকজ ইউ আর নট আস্কড টু ডু ইট। হ্যাঁ, ইউ আস্কড ফর ইট, একটি কথা আছে যে তুমি যা তোমাকে বলা হবে তাই তুমি করবা, তার বাইরে তোমার এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এটাই কিন্তু আসলে আমরা ইভেন আমরা যদি আইএলটিএস দেই কখনো কেউ, ভবিষ্যতে তোমরা দেশের বাইরে যাবে, আইএলটিএস দিবা, উচ্চ শিক্ষাতে যাবে, সেখানেও দেখবা যে তুমি আসলে ওই লিমিটেশনের বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগই নেই, বিকজ তুমি হচ্ছে টাইম বাউন্ড। হ্যাঁ, টাইম কনস্ট্রেইন যদি আমরা বলি, যে তোমাকে একটি সময়ের মধ্যে থাকতে হবে, একটি স্পেসের মধ্যে তোমাকে থাকতে হবে। সে কারণে আমরা যেটা বলছি যে ইট মে ডিল উইথ ওয়ান পার্টিকুলার পয়েন্ট অর অ্যাসপেক্টস অফ দ্য সাবজেক্ট প্রেজেন্টেড। তাহলে এটি কিন্তু আসলে খুবই জরুরি, যা আমাদেরকে বলা হচ্ছে সেটার উপরে আমাদেরকে থাকতে হবে। উই হ্যাভ টু স্টিক টু দ্য পার্টিকুলার পয়েন্ট অর অ্যাসপেক্টস অফ দ্য গিভেন সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, তারপরে নাম্বার 7 এ আমরা যদি যাই, ইট মাস্ট হ্যাভ কোহেশন বিটুইন ইটস লিঙ্গুইস্টিক এলিমেন্টস। লিঙ্গুইস্টিক এলিমেন্টস এর মধ্যে যা আছে, ভাষাগত বিষয় যেগুলো আছে বা ভাষাতত্ত্বের সাথে যেগুলো সম্পৃক্ত আছে, সেগুলোর সাথে কিন্তু আমাদের কোহেশন থাকতে হবে, অর্থাৎ যুক্তিযুক্ত সম্বন্ধ থাকতে হবে। দ্য মিনিং অফ কোহেশন ইজ যুক্তিযুক্ত সম্বন্ধ। যদি তোমার লিঙ্গুইস্টিক এলিমেন্টস এর সাথে যুক্তিযুক্ত সম্বন্ধ না থাকে, তাহলে তুমি একটি সঠিক বা সার্থক সিনট্যাক্সও তুমি তৈরি করতে পারবে না। আচ্ছা, ইট হ্যাজ টু হ্যাভ কোহেরেন্স বিটুইন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস ইট কনসিস্ট অফ। তাহলে সামঞ্জস্যতা থাকতে হবে। কোহেরেন্স মানে হচ্ছে সামঞ্জস্যতা। কিসের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে? কাদের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে? প্রত্যেকটি বাক্য তুমি যে লিখলা, সেখানে একটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। প্যারাগ্রাফ এরকম কোনো জিনিস না যে তুমি সেখানে স্মৃতিচারণ করতে চলে যাবা। তুমি প্রেজেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে, চট করে তুমি উল্লম্ফন দিলা,
হ্যাঁ, উল্লম্ফন দিয়ে তুমি একটা এলিভেশনে চলে গেলা। নর্মালি আমরা প্যারাগ্রাফে আমরা এলিভেশন আমরা যেতে পারি না। এলিভেশন হচ্ছে আমরা একটা জিনিস নর্মালি আমরা দেখি যে বড় ধরনের গীতি কবিতা এলিভেশন আছে, অথবা বড় ধরনের কোনো রচনা অথবা গল্প শর্ট স্টোরিতে থাকতে পারে এলিউশন। হ্যাঁ, উল্লম্ফন যেটাকে আমরা বলি। হঠাৎ করে তুমি বর্তমানের কথা বলতে গিয়ে পাস্টে চলে গেলা। হ্যাঁ, যে আমাদের অতীতকালে তো আমরা এরকম সময় কাটিয়েছি বা এই ধরনের কথা তুমি বলতে 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 দেখা গেল যে তোমার মূল বিষয়টা তুমি বের হয়ে গেলা। তাহলে এখানে কিন্তু কোহেরেন্সটা থাকলো না। হ্যাঁ, গল্পে যেটা তোমার স্বাধীনতা আছে, উপন্যাসে তোমার যেটা স্বাধীনতা আছে, এমনকি গীতি কাব্যে বা বড় ধরনের কবিতায়, হ্যাঁ, আমাদের সেটি এপিকে আমাদের স্বাধীনতা আছে, হ্যাঁ, ব্যালাডে আমাদের স্বাধীনতা আছে। হ্যাঁ, তো এগুলোতে আমাদের স্বাধীনতা আছে, আমরা দেখতে পাই এলিউশনে যাওয়া যায়। হ্যাঁ, অথবা সেখানে কোহেরেন্স তাকে আমরা ভাঙতে পারি, উই ক্যান ব্রেক দা কোহেরেন্স। কিন্তু এখানে কিন্তু আমাদের সেটি ভাঙার কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটি সেন্টেন্সের সাথে যেন প্রত্যেকটি সেন্টেন্স যেন হাত ধরে চলে, অর্থাৎ পারস্পরিক আন্তঃসম্পর্ক যেন, তার আমাদের ইন্টার রিলেশন যেন সেখানে বিদ্যমান থাকে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি যে ফ্যাক্টরস অফ রাইটিং প্যারাগ্রাফ। তাহলে কি কি ফ্যাক্টরস প্যারাগ্রাফে থাকতে পারে? হ্যাঁ, তো এখানে যদি আমরা বলি যে ফ্যাক্টর মানে বেসিক্যালি কারণ আমরা বুঝাই, যে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণকে যখন আমরা আসলে সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করতে যাই তখনই আমরা সেটি বলি ফ্যাক্টর। তার প্লুরালটা হচ্ছে ফ্যাক্টরস। তো ফ্যাক্টরস অফ রাইটিং প্যারাগ্রাফ আমরা কি বলি? তাহলে এখানে প্রথম কথা হচ্ছে যে টু স্টেট এ ক্লিয়ার সেন্ট্রাল এন্ড স্পেসিফিক আইডিয়া অফ দ্য টপিক বাই এমপ্লয়িং এসেনশিয়াল এন্ড অ্যাডিকুয়েট এক্সাম্পলস এক্সপ্লেনেশন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের আইডিয়াটা তিনটে জিনিস থাকতে হবে: পরিষ্কার, ক্লিয়ার, সেন্ট্রাল কেন্দ্রীয়, এবং স্পেসিফিক সুনির্দিষ্ট। এবং সেটা আমরা কিভাবে আমরা সেটা তৈরি করব? এসেনশিয়াল এন্ড এডুকুয়েট এক্সাম্পল, অর্থাৎ প্রয়োজনীয় এবং পর্যাপ্ত পরিমাণে উদাহরণ আমাদেরকে দিতে হবে, এবং সেই উদাহরণগুলোর সাথে সাথে ব্যাখ্যাও থাকতে হবে। সেখানে কোনো উদাহরণগুলো কোনো ফ্যাক্টসেরও হতে পারে, যেটা আমরা লাস্টে বলছি যে ফ্যাক্টস এটসেট্রা। নাম্বার 2, to develop the specific idea of the topic by employing essential and adequate examples, explanation, facts. তাহলে একই কথা আমরা বলছি যে প্রথমে আমরা স্টেট করব, তারপর আমরা ডেভেলপ করব। অর্থাৎ প্রথমে যখন আমরা স্টেট করব, মনে রাখতে হবে যে মেবি উই ক্যান স্টেট a clear central and specific idea in 2 or 3 sentences, then we can develop the thing. তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ক্লিয়ার সেন্ট্রাল স্পেসিফিক এই কথাটি কিন্তু আমাদের ডেভেলপের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে। হ্যাঁ, অর্থাৎ যেইভাবে আমরা স্টেট করছি সেভাবে আমাদেরকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ স্টেটের সাথে ডেভেলপ করার একটা আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশন থাকতে হবে। নাম্বার 3, to connect the idea with the supporting details in a sound and systematic manner. তাহলে আমাদের কি সেই ধারণাটা আমরা প্রথমে যেটা দিব, প্রাথমিক ধারণা আমরা দিব, প্রাইমারি যেটা আইডিয়া দিব, সেটাকে আমাদের কিন্তু পরবর্তীতে আমরা যে বর্ণনা করবো সেই বর্ণনার সাথে এটাকে অবশ্যই যুক্ত করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে, সার্থকভাবে যুক্ত করে দিতে হবে। যদি আমরা বলি যে a successful connection has to be established in between the primary idea or elementary idea with the supporting details. আচ্ছা, তারপরে আমরা নাম্বার 4 এ আমরা যদি যাই, to mention cohesion in a strict way, অর্থাৎ যতখানি শক্তিশালী করা যায় কোহেশনটাকে, যুক্তিযুক্ত সম্বন্ধটাকে যতখানি যুক্তিগ্রাহ্য করা যায়, টু দ্য আটমোস্ট, আমরা সেটা চেষ্টা করব, সর্বোচ্চ আমরা চেষ্টা করব। নাম্বার 5, to be careful and precise while choosing words and phrases. মনে রাখতে হবে আমাদের, যেমন বিউটিফুল এর অনেকগুলো প্রতিশব্দ থাকতে পারে, নাইস থাকতে পারে, ফাইন থাকতে পারে, এক্সিলেন্ট থাকতে পারে, সিন্টিলেটিং থাকতে পারে, হ্যাঁ, অ্যামেজিং হতে পারে, ব্যাফলিং হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে অনেক সময়, হ্যাঁ, টেরিফিক হতে পারে। হ্যাঁ, আমরা অনেক সময় আমি ফার্স্ট আই came close to the word terrific. What a terrific delivery it was. হ্যাঁ, অস্ট্রেলিয়ান এবিসি টিভিতে বলছি টেরিফিক ডেলিভারি। হ্যাঁ, আবার একই কথা কিছুক্ষণ পর বলছি হোয়াট এ বিউটি অফ এ ডেলিভারি। তাহলে বিউটি অফ এ ডেলিভারি মানে তোমার তো স্ট্যাম্প ভেঙে দিচ্ছে ডেলিভারিতে, বিউটি কিভাবে হইলো? তোমার জন্য তো বিউটি নেই। বিউটি হচ্ছে যে সেখানে শিল্প সুইং করেছে মারাত্মক ভাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কথাটা যে কি হতে হবে, যে তুমি কি ফাইন চুজ করবা, নাইস চুজ করবা, এক্সিলেন্ট চুজ করবা, বিউটিফুল চুজ করবা, নাকি সিম্পলিটি চুজ করবা?
নাকি ম্যাসমারাইজিং চুজ করবা, ইউ ক্যান হোয়াট এভার ইউ লাইক, কিন্তু সেটি তোমাদেরকে মনে রাখতে হবে যে কি তুমি ইউজ করবা, কোন শব্দ ইউজ করবা। ঠিক তেমনি ভাবে ফ্রেজ, ফ্রেজ দু ধরনের আছে আমরা জানি, একটা ইডিয়মস এন্ড ফ্রেজ, যেমন অ্যাট স্টেক, ডু অ্যাওয়ে, হ্যাঁ, গেট রিড অফ। আবার আমরা যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা তিনটি বাক্য নিয়ে ইন দ্য ইস্ট একটি ফ্রেজ আমরা তৈরি করলাম। তাহলে ফ্রেজ গুলো কিছু কিছু ফ্রেজ ইউ ক্যানট অ্যাকচুয়ালি ক্রিয়েট দোজ ফ্রেজ, দিজ আর এস্টাবলিশড। হ্যাঁ, তো সেই সব ইডিয়মস এন্ড ফ্রেজকে ইউ ক্যানট চেঞ্জ, তুমি আসলে সেটিকে বাক্যে পরিবর্তে ব্যবহার করতে পারবে। আর কিছু কিছু ফ্রেজ তো তুমি নিজেই তৈরি করো, সেটা তুমি বুঝবা যে সেন্টেন্সের মধ্যে কোনটা ফ্রেজ আর কোনটা ফ্রেজ না। শব্দ তো শব্দই, একটি সিঙ্গেল ওয়ার্ড, আর ফ্রেজ কখনোই সিঙ্গেল ওয়ার্ড না, শব্দগুচ্ছকে আমরা ফ্রেজ বলি, অর্থাৎ কম্বিনেশন অফ ফিউ ওয়ার্ডস ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ ফ্রেজ। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা করতে হবে, টু ইউজ কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, তো টু ইউজ কারেক্ট সেন্টেন্স আমাদেরকে তো সেটা করতেই হবে আমাদের, আমরা এটার কোনো ব্যত্যয় আমরা ঘটাইতেই পারবো না। যদি কোনো কারণে কোনো আর্টিকেলে ভুল হয়, কোনো কারণে যদি আমাদের কোনো টেন্সে ভুল হয়, কোনো কারণে যদি এরকম হয় যে কন্টিনিউয়াস সেন্টেন্সের এক পার্ট আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল প্রেজেন্ট, প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল পাস্ট, অথবা প্রিন্সিপাল ক্লজ পাস্ট, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট, তাহলে কিন্তু আমাদের আর সেন্টেন্স হবে না, বাক্য হবে না। তারপরে নেক্সট হচ্ছে আমাদের টু বি শিওর অফ ইউজিং কারেক্ট মেকানিক্স এন্ড পাংচুয়েশন। কারেক্ট মেকানিক্স আসলে এখানে মেকানিক্স বলতে এখানে আসলে মানে বাক্যের ভিতরে তুমি যেভাবে তুমি বাক্যটাকে তুমি আসলে সঠিক বাক্য হিসেবে তৈরি করবে সেটি এখানে বোঝানো হচ্ছে, এবং পাংচুয়েশনটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা যদি ধরো কোলন ব্যবহার করব না সেমিকোলন ব্যবহার করব, হ্যাঁ, সেখানে আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করব না কমা ব্যবহার করব, ইন্টারেক্টিভ স্পিচের কমা কি সিঙ্গেল হবে নাকি ডাবল হবে, এগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে। কারণ আমি অনেক সময় দেখেছি যে অনেকে ইউজ করেছে, বাট দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আমি বারবারই বলছি যে যদি কারো কোনো কথার উদ্ধৃতি তুমি ইনডিরেক্টলি দাও, সেখানে তুমি একটা কমা দিলেই হবে, আর যদি তুমি ডিরেক্টলি দাও তাহলে দুটো কমা তোমাকে ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা যদি আমরা চাই, সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। টু কনক্লুড দ্য প্যারাগ্রাফ ইন এ লজিক্যাল ম্যানার, লিখলাম কিন্তু শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেললাম, শেষ বাক্যটায় গিয়ে আর ওই যে সেই ছোট গল্পের মতো যেন না হয়, হ্যাঁ, হইয়াও হইল না শেষ, অর্থাৎ শেষ করতে চাইলেন কিন্তু শেষ হইল না, আরো যেন কিছু কথা বলা বাকি আছে। তো এই যে বিষয়গুলো, এটা যেন আমরা না করি, কারণ আমাদের কনক্লুশন মানে হচ্ছে কনক্লুশন। হ্যাঁ, ছোট গল্পে যেমন আমরা অনেক কিছু জিনিস দিয়ে রাখতে পারি, আমাদেরকে আমরা আমাদের সুযোগ আছে এটা, হ্যাঁ, ভবিষ্যতে কি হবে না হবে আমরা এটা বলতে পারি, কিন্তু এই প্যারাগ্রাফে কিন্তু আমাদের বলার কোনো সুযোগ নেই। প্যারাগ্রাফে আমাদেরকে অবশ্যই সার্থকভাবে শেষ করতে হবে। আমি আসলে কি বলতে চাইছি এতক্ষণ ধরে, যাতে শেষ কথাটা এসে যেন আমাদের একজনের জন্য বুঝতে পারে যে না, তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, তোমার লেভেল অফ ডেভেলপিং রাইটিং স্কিল ইজ কারেক্ট। আচ্ছা, তারপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে যে টু কনক্লুড দ্য প্যারাগ্রাফ ইন এ সাইকোলজিক্যালি স্যাটিসফ্যাক্টরি ম্যানার কম্প্রাইজিং জাজমেন্টস, কমেন্টস এন্ড সাজেশন। এটি আসলে আমাদের মানে সব প্যারাগ্রাফে যে সেরকম হবে তা নয়, তবে আমাদের যদি এরকম থাকে যে ধরো আমাদের একটি প্যারাগ্রাফ হলো আমাদের করাপশনের উপরে, ফর এক্সাম্পল, তাহলে করাপশনের উপরে কিন্তু তোমার জাজমেন্ট থাকতে হবে যে কোন জাজমেন্টের ক্ষেত্রে তুমি করাপশন বলছো, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য ইয়ার্ডস্টিক, কোন মানদণ্ডের ক্ষেত্রে তুমি বলছো, সেটি তোমাদেরকে ওই জাজমেন্ট তোমাকে দিতে হবে। হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে যে আগে তুমি কমেন্ট করবা, তারপর তুমি জাজমেন্ট দিবা, যদিও আমি কমেন্ট কথাটা পরে লিখেছি। আর সাজেশনটা তোমার থাকবে শেষে, যে হোয়াট ইজ ইউর সাজেশন টু মিনিমাইজ করাপশন। তুমি করাপশনের উপর লিখছো প্যারাগ্রাফ করাপশন, তো তুমি কোনো সাজেশনই দিলে না, তুমি খালি বলে গেলা করাপশন করাপশন করাপশন, হ্যাঁ, এই সেক্টরে করাপশন, সেই সেক্টরে করাপশন, এই মন্ত্রণালয়ে করাপশন বেশি, এই মন্ত্রণালয়ে করাপশন কম, বলে 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 তুমি তোমার 150 ওয়ার্ড তুমি শেষ করে দিবে। নো, তোমাকে যেতে হবে সাজেশন, যে আমি একজন নাগরিক হিসেবে, আমি একজন স্টুডেন্ট, সিটিজেন, তো আমি এই সাজেশন গুলো আমি রেখে যাচ্ছি যে হাউ টু মিনিমাইজ করাপশন। যেহেতু এখানে আসলে এস এর মতো তুমি আলাদা করে তোমার ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন, হ্যাঁ,
মেরিটস ডিমেরিটস এরকম পার্ট করে যেহেতু তোমার এখানে লেখার কোনো সুযোগ নেই, সেহেতু তুমি কিন্তু সাজেশনটা দিয়ে তুমি কিন্তু কনক্লুড করতে পারো প্যারাগ্রাফটা, যদি করাপশনের মতো কোনো প্যারাগ্রাফ তোমাকে লিখতে চাও। ঠিক তেমনি লোডশেডিং এর ক্ষেত্রে তুমি সাজেশন দিতে পারো যে কি কি ক্ষেত্রে লোডশেডিং কমিয়ে আনা যায়। আচ্ছা, তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, আরো পয়েন্ট যোগ হতে পারে, বাট for today this is enough I think. To keep in mind always the taste and interest of the target reader. তোমার টার্গেট রিডার কারা মনে রাখতে হবে যে তোমার এক্সামিনার ইজ নট ইউর টার্গেট রিডার। কারণ তোমাকে যখন বলা হবে লোডশেডিং নিয়ে প্যারাগ্রাফ লিখবা, কিপ ইন মাইন্ড দ্যাট ইউ আর রাইটিং ইট ইন এ নিউজ পেপার। অর্থাৎ লোডশেডিং তুমি কি, লোডশেডিং তুমি নিশ্চয়ই বসে বসে তোমার ছোট ভাই বোনকে তুমি বসে বসে বুঝাবা না। হ্যাঁ, লোডশেডিং নিয়ে যখন তুমি আলোচনা করবো বা চিন্তা করবা, তখন এটার একটা ব্রডার অ্যাসপেক্ট থাকে, সেটা কি ইট ক্যান বি পাবলিশড ইন নিউজ পেপার। হ্যাঁ, তো সুতরাং তুমি লোডশেডিং এর উপর এরকম একটি প্যারাগ্রাফ লিখবে যাতে সেটা স্ট্যান্ডার্ড থাকে। তো এখানে টার্গেট রিডার কারা? টার্গেট রিডার হচ্ছে অবশ্যই যারা নিউজ পেপার পড়বে তারা। টার্গেট রিডার কারা? হ্যাঁ, তোমার ছোট ভাই বোন হতেই পারে, দে ক্যান ফলো ইউ, বাট ইউর ক্লাসমেটস দে আর ইউর টার্গেট রিডার। তারা যাতে তোমার এই প্যারাগ্রাফটা পড়ে যাতে উপকৃত হতে পারে। হ্যাঁ, তো আমরা অনেক সময়, যেমন আমি নিজেও একবার একটি খাতা দেখছিলাম ফোর্থ ইয়ারে, অসাধারণ লেখা। তারপরে আমার একজন বললো, আমাকে সাজেশন দিল যে তুমি আসলে এগুলো, যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা, অসাধারণ নোট ছিল। তারা বললো যে তুমি আসলে কিছু আইডিয়া, অনেক নতুন নতুন আইডিয়া দিয়েছে, তুমি এগুলো ইউ ক্যান কপি বা ইউ ক্যান ফটোকপি। আমি বললাম যে না, এটা আসলে দরকার নেই, দ্যাট উইল বি রিস্কি। তো আসলে ওই যে টার্গেট রিডার, তোমার এই রচনাটা যে একেবারেই বাক্সবন্দি হয়ে যাবে, বস্তাবন্দি হয়ে যাবে তা না। যেমন একজন টিচার বা এক্সামিনার যদি তোমার কাছ থেকে নতুন ধারণা পায়, তিনি কিন্তু এটি পরবর্তীতে হি ক্যান শেয়ার ইট অ্যামং আদার স্টুডেন্টস। সুতরাং এই টার্গেট রিডার ব্যাপারটা তোমাকেই নির্ধারণ করতে হবে, যে এটি যেন শুধুমাত্র তুমি মনে করো যে তুমি পরীক্ষায় লিখছো, ভালো মার্কস পেতে হবে, নট দ্যাট। হ্যাঁ, প্যারাগ্রাফ আসলে তুমি এটি সারা জীবনের জন্য তুমি শিখছো। যে কোনো সময় তোমার কোনো অফিস ইস্যুতে দরকার হতে পারে, যে কোনো সময় কোনো তুমি একটি নিউজ পেপারে একজন সাংবাদিকও তুমি হতে পারো। অথবা এমনও হতে পারে যে তুমি কোথাও কোনো কিছু জরুরি ইনফরমেশন পাচ্ছিস প্যারাগ্রাফ আকারে, সেটিও হতে পারে। হ্যাঁ, অ্যাজ এ করসপন্ডেন্ট। তো যাই হোক, সেক্ষেত্রে তোমাকে ওই টার্গেট রিডারটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবং সেখানে কি টেস্ট এন্ড ইন্টারেস্ট, অর্থাৎ টেস্ট বলতে এখানে নিশ্চয়ই কেউ সাদা সাধন করছে না। এখানে আসলে আমরা যদি বলছি যে এখানে সাদা সাধন মানে জিহ্বাতি সাদা সাধন না, এখানে হচ্ছে আসলে ইন্দ্রিয়ের সাদা সাধন। অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে তুমি বুঝছো, তোমার পারসেপশন যেটা, ইউ আর পারসিভিং সামথিং or someone is going to perceive something. হ্যাঁ, তো এইটি তোমাদেরকে আসলে মনে রাখতে হবে। আচ্ছা, লেন্থ অফ প্যারাগ্রাফ। আমরা আজকে লেন্থ অফ প্যারাগ্রাফ দিয়ে আসলে আমরা আমাদের ক্লাস শেষ করব, কারণ আসলে আমাদের ক্লাসটা আমি মনে করি যে এই পর্যন্ত তোমরা যদি ভালোভাবে যদি এগুলো নোট ডাউন করতে পারো, ভবিষ্যতে তোমাদের ইভেন তোমরা যদি লিঙ্গুইস্টিক্সে যদি তোমরা কোনোদিন কোনো প্যারাগ্রাফ নিয়ে তোমাদের জন্য কিছু কোনো ধরনের কোনো কোয়েরি থাকে অথবা তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা কিন্তু সেগুলো আনসার এই প্যারাগ্রাফে এগুলো থেকে দিতে পারবো মোটামুটি সার্থকভাবে। তো লেন্থ অফ প্যারাগ্রাফ আসলে যেটি বলছে যে আসলে কেউ কেউ বলছে যে একটি সেন্টেন্সও হতে পারে, সিঙ্গেল সেন্টেন্স আমরা লিখে সিঙ্গেল সেন্টেন্স আমরা প্যারাগ্রাফ শেষ করে দিতে পারি। এটা হতেই পারে, যেমন তুমি যদি 5-10 লাইনে একটা সেন্টেন্স লিখতে পারো, হ্যাঁ, একই সাথে তুমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, বিশাল একটা সেন্টেন্স তুমি শেষ করে দিলে, হ্যাঁ, এটা যদি একটি প্যারাগ্রাফের মতোই তুমি ডেলিভারি দিয়ে দাও, এটাকে ইট ক্যান বি আইডেন্টিফাইড এজ এ প্যারাগ্রাফ, নো ম্যাটার, বাট দিস ইজ নট এ স্ট্যান্ডার্ড ওয়ে টু রাইট এ প্যারাগ্রাফ। নর্মালি আমরা মনে করি যে একটি 50 ওয়ার্ডস থেকে 50 ওয়ার্ডস, ফ্রম 50 ওয়ার্ডস টু 150 ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে তুমি 50 শব্দ থেকে 150টি শব্দের মধ্যে তুমি একটি সার্থক প্যারাগ্রাফ লিখতে পারো। আসলে সাইজ এবং নাম্বার সম্বন্ধে এরকম একেবারে সুনির্দিষ্ট ভাবে বলা হয় নাই যে তোমাকে প্রিসাইসলি এই সাইজের বা এই নাম্বারের মধ্যেই তোমাকে লিখতে হবে। তারপর আমরা বলছি যে প্যারাগ্রাফ আসলে 150 ওয়ার্ডসের মধ্যে হতে পারে। তাহলে আমাদের আসলে মোদ্দা কথা কি, আমাদের আসলে মূল কথা হচ্ছে যে প্যারাগ্রাফের সম্বন্ধে আমাদের যে কয়টি পয়েন্ট আমাদের মোটামুটি মনে রাখলে চলবে সেগুলো বলে আসলে আজকে আমি ক্লাস শেষ করতে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে যে a combination of sentences put in a systematic order. সেকেন্ড হচ্ছে যে a paragraph has to have a systematic beginning, a middle and conclusion. It can be a part of a long composition.
but independently it can be a short composition. You have to maintain cohesion and coherence. যুক্তিযুক্ত সম্বন্ধ থাকতে হবে এবং সামঞ্জস্য থাকতে হবে। তোমার সেন্টেন্স গুলো কারেক্ট হইতে হবে, বা আমরা যদি বলি সিনট্যাক্স, সেটা তোমাকে অবশ্যই কারেক্ট সিনট্যাক্স তোমাকে লিখতে হবে। You have to write down something in correct sentence. আর আবারও বলছি যে শুরুতেই তোমাদেরকে পার্টস অফ স্পিচের উপরে, নাম্বারের উপরে, আর্টিকেলের উপরে, ভয়েসের উপরে, টেন্সের উপরে দখল থাকতে হবে, যেগুলি ছাড়া তুমি কোনোভাবেই একটি সার্থক বাক্য তৈরি করতে পারবে না। তারপরে যখন তুমি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস তুমি আঁকবা, তখন সেখানে আমরা আমাদেরকে সেগুলো একটি সিস্টেমেটিক অর্ডারে কোহেশন এবং কোহেরেন্স বজায় রেখে আমরা যখন করতে পারবো, তখনই আমাদের একটি সার্থক তৈরি করতে হবে। আর ফাইনালি আমাদেরকে অবশ্যই সেখানে আমাদের কমেন্টসের সাথে আমাদের জাজমেন্ট থাকতে হবে, এবং আমাদের একটি ব্যাপার থাকতে হবে, সাজেশন থাকতে হবে। সাজেশন ছাড়া তুমি একটি সার্থক প্যারাগ্রাফ তৈরি করতে পারবে না। So tomorrow we will discuss about other aspects of paragraph, like structures and organizations of paragraph, types of paragraph, listing of paragraph. Till then, you wait. Hopefully you have enjoyed this class, and you have to keep in mind one thing: you have to maintain all the rules and regulations which are necessary to keep coronavirus away, because this is a very dangerous situation. You cannot mix with people who do not wear masks. So you have to wear masks, and you have to wash your hands again and again. Stay safe, stay sound, stay healthy. Study seriously and everything, because someday I think you will be able to overcome current situation, and you will be successful in your life. Assalamu alaikum. So goodbye.